নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা মায়ের নাম। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বেশ ছিলাম। 30 টাকা বেতনে মহেশপুর ইংরেজি স্কুলে তৃতীয় শিক্ষক। আমার বাড়ি নিশিগঞ্জ, মহেশপুর হইতে 7 মাইল। শনিবার 2টার সময় স্কুল বন্ধ হইলে বাড়ি যাইতাম, আবার সোমবার বাড়ি হইতেই আহারাদি করিয়া একেবারে স্কুলে হাজির হইতাম। বাকি কয়টা দিন স্কুলের বোর্ডিংয়ে কাটাইয়া দিতাম। দরকার পড়িলে সপ্তাহের মধ্যে যে কোনো দিনও বাড়ি যাইতাম। বেতন 30 টাকা ছিল, উপরেই প্রাপ্তিও কিছু ছিল। একজন অবস্থাপন্ন ভদ্রলোকের ছেলে আমাদের স্কুলে পড়িত এবং বোর্ডিংয়েই থাকিত। আমি তাহার পড়া বলিয়া দিতাম, তাহার তত্ত্বাবধান করিতাম। ছেলেটির পিতা আমাকে মাসে 10টি টাকা দিতেন। একরকম বাড়িতে থাকিয়াই মাসে 40 টাকা উপার্জন। এলে ফেল ভদ্রলোকের পক্ষে যথেষ্ট। তাহার অধিক আশা করিতে গেলে মুরব্বির জোর চাই। আমার তাহা ছিল না। নিজের কুলে তো নয়ই, শ্বশুর কুলে বা মাতামহ কুলেও তেমন কেহ ছিলেন না। সকলেই আমারই মতো গরিব। আমারই মতো কেহ বা স্কুলের মাস্টার, কেহ বা পণ্ডিত, কেহ বা সামান্য কেরানি। আমার সংসারও বড় ছিল না। আমার মা, আমার স্ত্রী আর আমি, এই 3 জন মাত্র। তারপর স্বর্গীয় পিতা ঠাকুর যে সামান্য কয়েক বিঘা জমি রাখিয়া গিয়াছিলেন, তাহাতে নিতান্ত অজন্মা হইলেও সংবৎসরের চাল ডালের ভাবনা ভাবিতে হইত না। সুজন্মার বৎসরে যে ধান পাইতাম, সংসার খরচ বাদে তাহা হইতে যাহা বাঁচিত তাহা গোলায় তুলিয়া রাখিতাম। বাবার নিষেধ ছিল কখনো যেন ধান বিক্রয় না করি। এখন আপনারা 10 জনে বলুন তো, এই অবস্থায় আমার সন্তুষ্ট থাকা উচিত ছিল কি না? এক বলিতে পারেন, ভবিষ্যতে তো সংসারে লোক বাড়িতে পারে, পুত্রকন্যা হইতে পারে। আমার সে আশা নাই। আমার বয়স 32, আমার স্ত্রীর বয়স 26। এই সুদীর্ঘ কালের মধ্যে যখন আমরা সন্তানের মুখ দেখিতে পাইলাম না, তখন এ বংশ রক্ষার আর সম্ভাবনা নাই। আমি শ্রী অশ্বিনী কুমার বসুই এ বংশের শেষ প্রদীপ। এই প্রদীপ নিবিয়া গেলেই নিশিগঞ্জের স্বর্গীয় পিতৃদেব রামধন বসুর বংশলোক। ভবিষ্যতে স্কুল মাস্টারি করিবার জন্য এ বংশে আর কেহই থাকিবে না। কি দুর্ভাগ্য! কথাটা আবার জিজ্ঞাসা করি। মোটামুটি কিছুরই অভাব ছিল না, ভবিষ্যতে পরিবার বৃদ্ধিরও সম্ভাবনা ছিল না। হঠাৎ কোনো বিপদ আপদ কি ব্যাধি পীড়া হইলে যাহা ব্যয় হইতে পারে, সেজন্য মাস্টারির এই বেতন হইতেও যখনকার কথা বলিতেছি, তখন 600 টাকা ডাকঘরের সেভিংস ব্যাংকে জমা ছিল এবং মাসে মাসে 5-7 টাকা জমা হইতেছে। এ অবস্থাতেও কেন আমার অধিক উপার্জনের লোভ হইল, মনস্তত্ত্বের এই কথাটা কেহ আমাকে বুঝাইয়া দিতে পারেন? এই যে আকাঙ্ক্ষা, এই যে অতৃপ্তি, এই যে কি জানি কি, অর্থাৎ এই যে শয়তান, এই মানুষকে সুখে থাকিতে দেয় না, শান্তিতে বাস করিতে দেয় না। তাহার ফলে মানুষের কি দুর্গতি হয়, কি বিপদ হয়, কি সর্বনাশ হয়, অথবা যাহার অদৃষ্টের জোর আছে তাহার সর্বনাশের সূচনা মাত্র হইয়াই কিরূপে তাহার চৈতন্যোদয় হয়, সেই কঠোর অভিজ্ঞতার কথাই আজ লিপিবদ্ধ করিব। এই হতভাগ্যের জীবনে সেই অতৃপ্ত শয়তানের খেলা দেখিতে পাইবেন। মহেশপুর স্কুলের যিনি সেক্রেটারি, তাহার নাম শ্রীযুক্ত হরিহর চট্টোপাধ্যায়। বড় জমিদার, আয় লাখ টাকার উপর। পাড়াগাঁয়ে লাখ টাকা আয়ের জমিদার রাজার হালে থাকে। হরিহরবাবুর খুব নামডাক, প্রতাপও কম নয়। তবে এখন এই সুশাসিত ইংরেজের মুলুকে
তাহার প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায় না। জমিদারদের আর সেদিন নাই, পেনাল কোড সব সমান করিয়া দিয়াছে। তবে টাকার কল্যাণে জমিদার মহাশয়রা এখনও পল্লীগ্রামে একটু আধটু বাদশাগিরি করিয়া থাকেন। আমাদের স্কুলের সেক্রেটারি মহাশয়ও করেন। তাহার কর্মচারীরাও কিঞ্চিত মেজাজ দেখাইয়া থাকেন, তাহাতেই গরিব প্রজাদের হৃদকম্প উপস্থিত হয়। আমাদের হেডমাস্টার ও হেড পণ্ডিত মহাশয়রা হরিহরবাবুর যথেষ্ট মন যোগাইয়া চলেন। প্রতিদিন জমিদার মহাশয়ের খাস দরবারে হাজিরা দেন। একজন বিশ্ববিদ্যালয়ের MA পরীক্ষার্থীর্ণ আর একজন কাব্য, দর্শন ও বেদান্ত, এই ত্রিতীর্থ, তাহারা যে জমিদারবাবুর মোসাহেবি করেন, এমন কথা থার্ড মাস্টার হইয়া কেমন করিয়া বলিব? আমি কিন্তু ওইটি পারিতাম না, কোনো প্রয়োজনবোধও করিতাম না। মহেশপুর স্কুলের তৃতীয় শিক্ষকের বেতন 30 টাকার 1 পয়সাও বেশি হইবার কোনো সম্ভাবনা ছিল না। তবে আর কেন হাজিরা দিয়া মরি? হরিহরবাবুর বয়স প্রায় 50, অনুগত ব্যক্তিরা বলেন 40 কি 42। এত কম যাহার বয়স এবং লাখ টাকা যাহার জমিদারির আয়, তাহার প্রথমা পত্নীর গঙ্গালাভ হইলে এই বছর 2 পূর্বে যে তিনি একটি ষোড়শীর পানি গ্রহণ করিয়াছেন, তাহাতে নিন্দার কথা মোটেই নাই। তা থাকুক না প্রথম পক্ষের একটি পুত্র, হোক না তাহার বয়স 11 বৎসর। তবে গত কয়েক বৎসর হইতে তাহার শরীর একেবারে ব্যাধি মন্দিরম হইয়াছিল, এই যা কথা। আর তাহার চেহারাটাও তেমন ভালো ছিল না। কিন্তু তাহাতে কি বড় মানুষের বিবাহ বন্ধ থাকে? এই বিষম কন্যাদানের দিনে হরিহরবাবুর মতো রোগে জীর্ণ 50 বৎসর বয়সের বড় মানুষের হাতে সুন্দরী ষোড়শী কন্যাকে বলি দিবার লোক বাংলাদেশে যথেষ্ট, বহুত আছে। তুমি নবীন যুবক হরিবোল বলিলে চলিবে কেন? সে কথা থাকুক। একদিন স্কুল হইতে আসিয়া বোর্ডিংয়ে বসে আছি, এমন সময় শুনিলাম হরিহরবাবুর পুত্র অনিল কুমারের যিনি গৃহশিক্ষক ছিলেন, তাহার সেই দিনই চাকুরি গিয়াছে এবং সেই দিনই তাহাকে মহেশপুর ত্যাগ করিয়া যাওয়ার আদেশ প্রচারিত হওয়ায় ভদ্রলোক কাহারও সহিত দেখা করিয়াও যাইতে পারেন নাই, এবং এমন অকস্মাৎ কি অপরাধে তাহার 5 বৎসরের চাকুরিটি গেল, তাহাও বলিয়া যাইতে পারেন নাই। এ অবস্থায় যাহা হয় তাহাই হইল। নানা জনে নানা কথা বলিতে লাগিল। সে সকল জনরব আর বলিয়া কাজ নাই। বড় মানুষের ঘরের কথা আমরা সামান্য লোক কেমন করিয়া জানিব? এবং যে সমস্ত জনরব প্রচারিত হইল, তাহার সত্য মিথ্যাই বা কেমন করিয়া নির্ণয় করিব? তাহার পরই বোর্ডিংয়ের কোনো কোনো ছাত্র আসিয়া বলিল যে এইবার হেডমাস্টার মহাশয়ের অদৃষ্ট খুলিল। তিনিই নাকি 125 টাকা বেতনে অনিল কুমারের গৃহশিক্ষক নিযুক্ত হইবেন। আর একজন সে কথার প্রতিবাদ করিয়া বলিল যে অন্য ব্যবস্থা হইবে। হেডমাস্টার সকালে ও রাত্রে পড়াইয়া আসিবেন, তাহার জন্য 50 টাকা পাইবেন, আর পণ্ডিত মহাশয় বিকালে পড়াইবেন, 30 টাকা পাইবেন। বাড়িতে আর মাস্টার রাখা হইবে না। এই রকম কত কথাই যে শুনিতে লাগিলাম, তাহার কি বলিব। সন্ধ্যার পর জমিদার বাড়ি হইতে একজন ভৃত্য আসিয়া আমাকে সংবাদ দিল যে হুজুর আমাকে তলব করিয়াছেন, এখনই যাইতে হইবে। এই অসময়ে আমায় তলব কেন? হয়তো ভৃত্য ভুল করিয়াছে, এই মনে করিয়া তাহাকে জিজ্ঞাসা করিতে সে বলিল, না, আপনাকেই এখনই ডাকিয়া লইয়া যাইবার হুকুম হইয়াছে। আমি তো অবাক। আমার তলব? এতদিনের মাস্টারিটা খসিবে নাকি? কি জানি অদৃষ্টে কি আছে। দরবারে আর কে কে আছেন জিজ্ঞাসা করায় ভৃত্য বলিল, হুজুর দরবার ঘরে বসেন নাই, তিনি শয়ন ঘরে আছেন। শরীর ভালো নাই, তাই যাহারা আসিয়াছিলেন তাহাদিগকে বিদায় করিয়া দিয়াছেন, একলাই আছেন। আমি আরও বিস্মিত হইলাম। একেবারে শয়ন গৃহে আমার তলব?
অসুস্থ শরীরে আর কাহারও সহিত দেখা করেন নাই, বাছিয়া বাছিয়া লোক পাইলেন এই অশ্বিনী কুমার বসু। দুর্গা নাম স্মরণ করিয়া যাত্রা করিলাম। জমিদার বাড়িতে উপস্থিত হইলে ভৃত্যটি আমাকে একটা ঘরে বসাইয়া হরিহরবাবুকে সংবাদ দিতে গেল এবং একটু পরেই আসিয়া আমাকে তাহার অনুবর্তী হইতে বলিল। হরিহরবাবুর বৈঠকখানায় মাঝে মাঝে আসিতে হইয়াছে, কিন্তু আজ আমাকে যে দিকে যাইতে হইল সেদিকে কোনো দিন যাই নাই। সেটি অন্দরমহল কি বাহিরমহল তাহাও জানি না। 2-3টি ঘর পার হইয়া আমরা একটি ঘরের সম্মুখে উপস্থিত হইলাম। সে ঘরের দ্বার বন্ধ ছিল না, সম্মুখে একটা পর্দা ছিল। পর্দার বাহির হইতেই ভৃত্য বলিল, হুজুর, মাস্টারবাবু এসেছেন। গম্ভীর স্বরে উত্তর হইল, ভিতরে আসতে বল। সেটি শয়নঘর কি বসিবার ঘর বুঝিতে না পারিয়া আমি আমার ছিন্ন পাদুকা বাহিরে রাখিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। দেখিলাম একখানি পালঙ্কের উপর হরিহরবাবু শয়ন করিয়াছেন। আমাকে দেখিয়াই তিনি বলিলেন, এসো অশ্বিনী, ভালো আছো তো? আমি পালঙ্কের নিকট যাইয়া তাহার পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিলাম, আগে ভালো আছি, আপনার শরীর কি সুস্থ হইয়াছে? হরিহরবাবু বলিলেন, হ্যাঁ, আজ শরীরটা তেমন ভালো নেই। তুমি দাঁড়িয়ে রইলে কেন? ওই চেয়ারখানা টেনে নিয়ে এই দিকে এসে বসো। আমি বিনীতভাবে বলিলাম, আমি নিচেই বসি। তিনি বলিলেন, না না, আমার শিয়রের কাছে চেয়ার টেনে বসো, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আমার সঙ্গে বিশেষ কথা? ব্যাপার কি? আমি তখন একখানি চেয়ার টানিয়া লইয়া হরিহরবাবুর শিয়রের নিকট বসিলাম। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, দেখো অশ্বিনী, আমি খোকার মাস্টারকে বিদেয় করে দিয়েছি। লোকটা লেখাপড়ায় বেশ ছিল, কিন্তু ইদানিং তার যেন স্বভাবটা কেমন বোধ হচ্ছিল। বলতে গেলে একরকম অন্দরেই থাকতে হয়। আর ছেলের মাস্টার, তার উপর কোনো রকম সন্দেহ হলে তাকে কি আর রাখা যায়? কি বলো? আমি ধীরভাবে বলিলাম, সে তো ঠিক কথাই। হরিহরবাবু বলিলেন, তেমন কিছু নয়, এই আমার শ্বশুরবাড়ির গাঁ থেকে যে ঝিটাকে এনেছি, মাস্টারটা তার সঙ্গে তামাশা করত। আমার স্ত্রী তাই দেখে কাল আমাকে বললেন এবং মাস্টারকে বিদেয় করে দিতে বললেন। ঠিক কথাই তো, কি বলো অশ্বিনী? আমি চুপ করিয়া রহিলাম। তাহার পর হরিহরবাবু বলিলেন, দেখো, তুমি যদিও সর্বদা আমার এখানে আসো না, তবুও তোমার উপর আমার দৃষ্টি বরাবরই আছে। তোমার ওই হেডমাস্টারই বলো আর সেকেন্ড মাস্টারই বলো আর পণ্ডিত মশাই বলো, সব খোসামুদের দল। তাই যদি না বুঝবো তাহলে এত বড় জমিদারিটা চালাই কি করে? কি বলো অশ্বিনী? তা দেখো, বিএ এমএই হোক আর বিদ্যাভূষণ তর্কালঙ্কারই হোক, একই স্বভাব। আর আর লেখাপড়া বিদ্যার কথা যদি বলো তাহলে তোমাকে বলছি, ওসব পাস ফাস করলেই যে বেশি বিদ্যা হয় তা আমি মানি নে। এই ধরো না, তুমি তুমি এলে ফেল বটে, কিন্তু অনেক বিয়েকে পড়িয়ে দিতে পারো। কি বলো? আমি আর কি বলিব, আমি শুধু ভাবিতে লাগিলাম, এই সূচনার উদ্দেশ্য কি? এত লোক থাকিতে তবে কি আমাকেই ছেলের মাস্টার করা হইবে? সত্য কথা বলিতে কি, এ কথাটা ভাবিয়াও মনে আনন্দ হইল। হরিহরবাবু একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, তা দেখো অশ্বিনী, আমি ভেবে দেখলাম কোথা থেকে কোন অজানা অচেনা লোককে শুধু মার্কা দেখে আনবো, তার চাইতে জানা চেনা লোককেই মাস্টারিটা দিই। তাই তোমাকে ডেকেছি। ছেলের মায়েরও তাই ইচ্ছা। তোমায় বলবো কি অশ্বিনী, আমার স্ত্রীর একেবারে ওই ছেলে তার প্রাণ। কারো বলবার জো নেই যে ওর গর্ভজাত ছেলে নয়।
যাক সে কথা। দেখো, তোমাকেই এ ভার নিতে হচ্ছে। স্কুলে আর একজন মাস্টার দেখে নেওয়া যাবে। তুমি তো স্কুলে 30 টাকা মাইনে পাচ্ছ, আমরা তোমাকে একেবারে তার ডবল 60 টাকা দেব। তাছাড়া খাওয়া দাওয়া, ধোপা নাপিত, সময় সময় কাপড় চোপড় সব আমাদের জিম্মা। কি বলো অশ্বিনী? আমি বলিলাম, আমি স্কুলে 30 টাকা পাই, আর একটা ছেলে পড়িয়ে 10 টাকা পাই। তারপর আমার কথায় বাধা দিয়া হরিহরবাবু বলিলেন, মোটে 20 টাকা বাড়ছে বলে তোমার আপত্তি তো? যাক, সে মাস্টারকে যে 75 টাকা দিতাম, তোমাকেও তাই দেব। তারপর ছেলেটাকে যদি মানুষ করতে পারো, চিরদিন এ সংসারেই কেটে যাবে। কি বলো? আমি বলিলাম, আমার বাড়িতে কেউ নেই। আমাকে প্রতি শনিবারে বাড়ি যেতে হয়, আর সোমবারে আসতে হয়। হরিহরবাবু বলিলেন, সে একটা কথা বটে। তা তুমি একটু বসো অশ্বিনী, আমি অন্দর থেকে আসছি, এখুনি আসব। এই বলিয়া হরিহরবাবু পালঙ্ক হইতে নামিয়া অন্দরে চলিয়া গেলেন। 75 টাকা বেতন, কোনো খরচপত্রই নাই। 75টি টাকাই ঘরে যাইবে। এ কি কম প্রলোভন? হিসাব করিলে যে অন্য স্থানের 100 টাকা বেতনের সমান। এ কি সামান্য কথা? আমি এলেফেল মহেশপুর স্কুলের থার্ড মাস্টার, 30 টাকা পাই, আর যে 10 টাকা পাই সে আজ আছে কাল নাই। কোথায় 30 টাকা, আর কোথায় নিখরচা 75 টাকা? ইহার আর বিবেচনার কিছুই নাই, কিচ্ছু না। কত BA MA এই চাকরির খোঁজ পাইলে একরাশি সার্টিফিকেট আনিয়া ধর্ণা দিত, আর আমাকে ডাকিয়া আনিয়া চাকুরি। ইহারই নাম অদৃষ্ট। আমি নিজেকে মহাভাগ্যবান মনে করিলাম। হায় প্রলোভন, হায় শয়তান, এমনই করিয়াই মানুষ বিপন্ন হয়। ভগবান, আমাদের মতো অমানুষকে যদি একটু ভবিষ্যৎ দৃষ্টি দিতে প্রভু, তাহা হইলে আর কিছু না হোক অনেক লাঞ্ছনার হাত হইতে আমরা মুক্তি পাইতাম। প্রায় 10 মিনিট পরে হরিহরবাবু ফিরিয়া আসিলেন। তিনি বলিলেন, দেখো অশ্বিনী, তোমাকে যখন একরকম ঘরের ছেলের মতোই থাকতে হবে, তখন এসব বিষয়ে গৃহিণীর পরামর্শ নেওয়াই দরকার। বিশেষ তার বয়স কম হলেও খুব বুদ্ধিমতী। তুমি শুনলে আশ্চর্য হবে অশ্বিনী, তিনি যে পরামর্শ দেন, তেমন পরামর্শ খুব পাকা লোকও দিতে পারে না। তা দেখো, উনি বললেন যে তোমার যখন বাড়িতে কেউ নেই আর জমি জমাটাও আছে, তখন তুমি শনিবারে শেষবেলায় বাড়ি যেও, কিন্তু সোমবারে খুব ভোরে চলে এসো, যেন সোমবারের সকালের পড়াটা কামাই না হয়। কোনোবার বা রবিবারের বিকালেই এলে। কেমন, এতে সম্মত তো? হেডমাস্টারের কথাও ভেবেছিলাম, কিন্তু উনি বললেন ওসব লোক দিয়ে ছেলে পড়ানো হয় না, ওরা স্কুলেই পড়াতে পারে। তুমি জানাশুনো লোক, বাড়িতে একেবারে ছেলের মতো থাকবে। যখন যা অসুবিধা বোধ হবে অন্দরে বলে পাঠালেই তখনই তা ঠিক হয়ে যাবে। কি বলো? আমি বলিলাম, আপনি পিতার তুল্য, আপনি যখন আদেশ করছেন তখন আমার আর আপত্তি কী? তবে বাড়িতে মাকে কথাটা জিজ্ঞাসা করা দরকার। হরিহরবাবু বলিলেন, তা বেশ তো, কাল সকাল সকাল স্কুল থেকে বেরিয়ে বাড়ি যেও, আবার পরশুদিন এসেই একেবারে এখানে কাজে হাজির হবে। মায়ের এতে আপত্তি হবে না, তবুও কোনো কাজ করতে গেলে তাকে জানাতে হয়, তার আশীর্বাদ নিয়ে আসতে হয়। তা বটেই তো, আজকালকার দিনে এমন কথা কোনো ছেলে বড় একটা বলে না। তোমার কথায় আমি বড় সন্তুষ্ট হলাম অশ্বিনী। আর পাশের ঘর থেকে আমার স্ত্রীও সব কথা শুনছেন, তিনিও নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। তা তুমি এখন এসো, অনেক রাত হয়ে গেল। ওরে তিনু, একটা লণ্ঠন নিয়ে মাস্টারবাবুকে বোর্ডিংয়ে রেখে আয়, আমি তাহলে ভিতরে যাই। এই বলিয়া হরিহরবাবু পাশের ঘরে গেলেন, এবং তখনই বাহির হইয়া আসিয়া হাসিতে হাসিতে বলিলেন, যেও না অশ্বিনী, একটু বসো। এই দেখো তো,
তুমি ভদ্রলোকের ছেলে, এতক্ষণ বসে থাকলে এখন গিয়ে হয়তো ঠান্ডা ভাত খাবে, তাই উনি বললেন যে তোমাকে একটু জল খাইয়ে দিতে। দেখেছ অশ্বিনী, ওর কেমন বুদ্ধি বিবেচনা। কথাটা আমার মোটেই মনে হয়নি। তিনি যেন খুব আত্মপ্রসাদ অনুভব করিলেন। আমি বলিলাম, জল খাওয়ার দরকার হবে না, আপনাদেরই তো খাচ্ছি, এরপরে তো দিনরাত্রি আছি। রাতও বেশি হয়নি, বোধহয় 9টা। আমাদের 9টার পরই খাওয়া হয়। আরে তা কি হয়, দেরি হবে না, উনি পূর্বেই সব ঠিক করে রেখেছিলেন, আমারই মাথায় আসেনি। কি করি, জল খাইতে হইল। পাশের ঘর হইতে গৃহিণী যে দেখিতেছেন তাহা অলঙ্কারের ধ্বনিতেই বুঝিতে পারিলাম। বোর্ডিংয়ে চলিয়া আসিলাম। অতি ভক্তি যে চোরের লক্ষণ, 75 টাকার প্রলোভনে তখন সে কথা ভুলিয়া গেলাম। পথে আসিতে আসিতে নিজের সৌভাগ্যে গর্ব অনুভব করিতে লাগিলাম, আর মনে হইতে লাগিল হরিহরবাবুর কথা। বৃদ্ধস্য তরুণী ভার্যা যে কি, তাহাই ভাবিয়া বেশ আনন্দ অনুভব করিলাম। কিন্তু আমার দিক হইতেও যে কথাটা ভাবা দরকার, তাহা ওই 75 টাকা আমাকে ভুলাইয়া দিল। যথা সময়ে নতুন চাকরিতে উপস্থিত হইলাম। অনিল ছেলে ভালো, তাহা পূর্ব হইতেই জানিতাম, কারণ সে স্কুলে পড়ে। এবার তাহার 5ম শ্রেণী। পড়াশোনায় খুব মনোযোগ। বড় মানুষের ছেলেদের যেসব দোষ থাকে, অনিলের তাহা কিছুই নাই। সুতরাং তাহার পড়াশোনার জন্য আমাকে কোনো বেগই পাইতে হইল না। আমাকে শিক্ষক রূপে পাইয়া সে খুবই আনন্দিত হইল। আমিও নিশ্চিন্ত হইলাম। 5-7 দিন বেশ কাটিয়া গেল। তাহার পর একদিন যখন অনিল স্কুলে গিয়াছে, আমি কি একখানি বই পড়িতেছি, সেই সময় একটি দাসী একখানি কাগজে জড়ানো কি হাতে করিয়া আমার ঘরে প্রবেশ করিল। এ কয়দিন কিন্তু কোনো ঝি দাসী আমাদের দিকে আসে নাই। অনিলের পড়ার ও আমার থাকিবার জন্য যে কয়েকটি ঘর নির্দিষ্ট ছিল, তাহা অন্দরে সংলগ্ন হইলেও অন্দরের দাসীরা কেহ আমাদের দিকে আসিত না, আসিবার প্রয়োজনও ছিল না। দাসীকে দেখিয়া আমি বলিলাম, এখানে কি চাই? দাসী একটু মুচকি হাসিয়া বলিল, মা আপনার জন্য এই কাপড় পাঠিয়ে দিলেন। আমার তো কাপড় আছে, যখন অভাব হবে তখন আমি কিনে নেব, তুমি কাপড় ফিরিয়ে নিয়ে যাও, আমার দরকার নেই। মা বলেছেন আপনি যে কাপড় জামা ব্যবহার করেন তাতে খোকাবাবুর মাস্টারের মানায় না, কাপড় চোপড় একটু ভালো চাই, তাই তিনি পাঠিয়ে দিয়েছেন। আপনি না নিলে তিনি বড়ই দুঃখিত হবেন। গৃহিণী যে আমার প্রকৃত মনিব তাহা বুঝিতে পারিয়াছিলাম, সুতরাং তাহার অনুরোধ উপেক্ষা করিতে পারিলাম না। বলিলাম, তাহলে ওই টেবিলের ওপর রেখে যাও। কর্ত্রী ঠাকুরানীকে বলো আমার এসব কিছুরই দরকার নেই। দাসী হাসিয়া বলিল, আপনার দরকার কি তা তিনি আপনার চাইতে বেশি বোঝেন। আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সকলকে সাবধান করে দিয়েছেন। বলিয়া দাসী চলিয়া গেল। দাসীর কথা কয়টি আমার ভালো লাগিল না। কাপড় দেওয়াও আমি ঠিক মনে করিলাম না। আমি ছেলের মাস্টার, মাস্টারি করিব, সরকারের যেরকম ব্যবস্থা আছে তাহাই আমার উপর প্রযুক্ত হইবে। আমার অসুবিধার জন্য এত বড় জমিদারের গৃহিণীর এ প্রকার আগ্রহের তো কোনোই প্রয়োজন অনুভব করিলাম না। তবে পূর্বের মাস্টারের হঠাৎ বিদায়দান সম্বন্ধে বাহিরের কুলোকে যে কটাক্ষ করিয়াছিল, তাহার কি কিছু ভিত্তি আছে? ছি, অমন কথা মনেও করিতে নাই। কর্ত্রী ঠাকুরানী গরিবের ঘরের মেয়ে, গরিবের দুঃখ খুব বোঝেন। আমাকে দরিদ্র মনে করিয়া দয়া পরবশ হইয়াই তিনি আমার সুবিধা অসুবিধার খোঁজ লইয়াছে এবং কাপড় পাঠাইয়াছেন। সম্ভ্রান্ত ভদ্রমহিলা সম্বন্ধে এমন অন্যায় কথা, এমন পাপের কথা মনে করিলেও অধর্ম হয়। মনকে তাহাই বুঝাইতে লাগিলাম। কিন্তু পরদিন দ্বিপ্রহরে আবার সেই দাসী আসিয়া উপস্থিত। সে বলিল,
মাস্টারমশাই, মা জানতে পাঠালেন আপনার তো কোনো অসুবিধে হচ্ছে না। আমি বলিলাম, কিচ্ছু না, তাকে বলো আমি গরিব মানুষ, এখানে রাজার হালে আছি, আমার কোনো অসুবিধাই নেই। ঝি হাসিয়া বলিল, আমিও তো সেই কথাই বলি, তিনি কি তা শোনেন? তিনি সারা দুপুর শুধুই বলেন, যা দেখে আয় মাস্টার কি করছেন, যা শুনে আয়, তার তো অসুবিধা হচ্ছে না। আমি কি আর সববার আসি? এদিক ওদিক ঘুরে গিয়ে যা হয় একটা বলি। তা যা বলুন মাস্টারমশাই, আপনার অদেষ্ট ভালো, মায়ের নজরে যখন পড়েছেন তখন বুঝে চলতে পারলে আপনাকে পায় কে? কর্তা তো মায়ের হাতের মধ্যে, আর বুড়ো মানুষের কি চোখ আছে? মা তাকে যেদিকে ফেরাবেন তিনি সেই দিকেই ফিরবেন। যাই, তিনি হয়তো ওই জানলার ধারেই বসে আছেন। ঝি চলিয়া গেল। আমার মাথায় যেন বজ্রপাত হইল। তাহা হইলে যাহা কাল ভাবিয়াছি তাহা তো মিথ্যা নহে। এখন উপায়? হায় আমার দুর্ভাগ্য! ৭৫ টাকার লোভে এ কি করিলাম? যেদিন হরিহরবাবু আমাকে নিযুক্ত করিয়াছিলেন সেই দিনের সব কথা আমার মনে হইল। সেই দিনই তো এ সকল কথা আমার বোঝা উচিত ছিল, কিন্তু তখন উন্নতির আশায় আমি অন্ধ হইয়াছিলাম। সম্ভ্রান্ত গৃহের মহিলা সম্বন্ধে কোনো অন্যায় কথা তো তখন আমার মনেই আসে নাই। এই ৩২ বছর বয়সের মধ্যে এমন কথা তো কখনো শুনি নাই। বইয়ে পড়িয়াছি বটে, কিন্তু তাহা কল্পনা বলিয়াই মনে করিয়াছি। সত্য সত্যই যে ভদ্রমহিলা এমন হইতে পারে তাহা আমি কোনোদিনই ভাবি নাই। ছি, এসব কথা মনে করিলেও যে মন কলুষিত হয়। কিন্তু এখন উপায় কি? আমি আর স্থির হইয়া বসিয়া থাকিতে পারিলাম না। আমার মনের ভিতর তখন আগুন জ্বলিতেছিল। আমি উঠিয়া ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। হঠাৎ আমার দৃষ্টি অন্দরের দিকে পড়িল। দেখিলাম অন্দরের দিকে একটা জানালার সম্মুখে এক অপূর্ব সুন্দরী দাঁড়াইয়া আছেন। তাহার দৃষ্টি তখন অন্যদিকে নিবদ্ধ ছিল। কি অনুপম রূপ, কি মোহিনী প্রতিমা! মানুষের যে এমন রূপ থাকে, সে রূপে যে এত মাধুর্য থাকে, তাহা তো আমি কোনোদিন দেখি নাই। হ্যাঁ, রূপ বটে, দেখিবার বস্তু বটে। আমি তখন আত্মবিস্মৃত হইলাম। যেখানে দাঁড়াইয়াছিলাম সেখান হইতে নড়িতে পারিলাম না। সেই স্থানে দাঁড়াইয়া সেই অতুলনীয় রূপরাশি দেখিতে লাগিলাম। হঠাৎ তিনি মুখ ফিরাইলেন। চারিচক্ষু সম্মিলিত হইল। তাহার পরই একটু হাসিয়া তিনি জানালার অন্তরালে গেলেন। আমার তখন সংজ্ঞা ফিরিয়া আসিল। আমি আর সেখানে দাঁড়াইলাম না, সরিয়া আসিয়া একখানি চেয়ারে বসিয়া পড়িলাম। আমার চক্ষুর সম্মুখে সেই রূপী ভাসিয়া বেড়াইতে লাগিল। হৃদয়ের মধ্যে সেই হাসি দীপ্তি পাইতে লাগিল। আমি যেন কেমন হইয়া গেলাম। তাহার পর কত কথা ভাবিতে লাগিলাম, কত সুখের কথা, কত ভোগের কথা, কত মাথা মুন্ডু। সে কথা আর প্রকাশ করিয়া কাজ নাই। এখন সে কথা বলিতেও যে আমার প্রাণ কেমন করে। সে রাত্রিতে আর খোকাকে পড়াইতে পারিলাম না। শরীর অসুস্থ হইয়াছে বলিয়া অনাহারেই শয়ন করিলাম। খোকা বাড়ির মধ্যে চলিয়া গেল। আমার আর নিদ্রা নাই। কত কি ভাবিতে লাগিলাম, তাহা এতদিন পরে বলিতে পারিতেছি না। রাত্রি যখন প্রায় 10টা, তখন সেই দাসী চোরের মতো ধীরে ধীরে আমার শয়নঘরে প্রবেশ করিল এবং আমার বিছানার পার্শ্বে আসিয়া অনুচ্চস্বরে বলিল, মাস্টারবাবু কি ঘুমুচ্ছেন? আমি মাথা তুলিয়া বলিলাম, না, ঘুম হচ্ছে না। তুমি এত রাত্রে কেন? আর এত রাত্রে? এখন বলুন কি করবেন? কাল সকালেই আমাকে খবর দিতে হবে। কি খবর? কি আর করবেন? নিমন্ত্রণ নিলেন তো? কই, কেউ তো আমাকে নিমন্ত্রণ করেনি। চোখ দুটো তখন কোথায় ছিল? পত্রের দ্বারা নিমন্ত্রণ না করলে আমি নিমন্ত্রণ গ্রহণ করব না, এই কথা বলো।
বেশ, তাই হবে, কাল নিমন্ত্রণপত্র পাবেন। তখন কিন্তু নরকের পথে যাইবার জন্য প্রস্তুত হইয়াই নিমন্ত্রণপত্র চাহিয়াছিলাম। রূপের মোহে তখন আচ্ছন্ন হইয়া পড়িয়াছিলাম, কিন্তু ওই নিমন্ত্রণপত্রই আমাকে বাঁচাইয়াছিল, আমার রক্ষা কবচ স্বরূপ হইয়াছিল। ভালো মন্দের দ্বন্দ্বেই সমস্ত রাত্রি কাটিয়া গেল, কেহই পরাজয় স্বীকার করিল না। তবে সত্য বলিতে কি, মন্দের প্রলোভনের জয়ই অনিবার্য বলিয়া বোধ হইল। পরদিন খোকা যখন স্নান আহারের জন্য অন্তঃপুরে গিয়াছে, সেই অবকাশে দাসী আসিয়া নিমন্ত্রণপত্র দিয়া গেল। রঙিন সুদৃশ্য খামখানি হাতে পড়িতেই একটা সুবাস অনুভব করিলাম। পত্রখানি নাসিকার নিকট লইয়া আসিলাম, গন্ধে ভুরভুর করিতেছে, এসেন্স মিশানো কালিতে লেখা। পত্র খুলিলাম, অক্ষরগুলি সুছাঁদ, বানান ভুলেও বেশি নাই। পাঠ করিতে লাগিলাম। কথাগুলি যেন অদেহিনী সুরা, আমার মস্তিষ্কে প্রবেশ করিয়া আমায় পাগল করিয়া মাতাল করিয়া তুলিল। সুখের আবেশে আমি বিভোর হইয়া পড়িলাম। পত্রখানি শেষাংশে পৌঁছিয়া স্বাক্ষর নামটিতে দৃষ্টি পড়িবা মাত্র আমার সেই সুখের নেশা তৎক্ষণাৎ ছুটিয়া গিয়া আমার সমস্ত দেহ মন অসীম লজ্জা ও প্রচণ্ড ধিক্কারে ভরিয়া উঠিল। পূর্বে এই শয়তানির নাম আমি জানিতাম না। দেখিলাম সে নাম, যে নাম ইহজগতে আমার নিকট সর্বাপেক্ষা মূল্যবান, আমার চিরজীবনের সর্বাপেক্ষা ভক্তি শ্রদ্ধা ও পূজার জিনিস, আমার মায়ের নাম। পত্রের প্রতি শব্দ যেন তখন আমাকে প্রবলভাবে বেত্রাঘাত করিতে লাগিল। কর্তব্য স্থির করিতে এক মুহূর্তও বিলম্ব হইল না। কে যেন আমার হৃদয়ে অমিত বল সঞ্চার করিল, কে যেন আমার গন্তব্যপথ স্থির করিয়া দিল। আমি তৎক্ষণাৎ জামা চাদর লইয়া একেবারে হরিহরবাবুর নিকট উপস্থিত হইলাম। তিনি তখন কার্যান্তরে ব্যস্ত ছিলেন। আমার আর অপেক্ষা সহিল না। আমি তাহাকে বলিলাম, আপনাকে একটু উঠে আসতে হচ্ছে, একটা বিশেষ কথা আছে। আমার মুখের দিকে চাহিয়া এবং আমার কথা শুনিয়া তিনি তৎক্ষণাৎ আমাকে লইয়া পাশের ঘরে গিয়া জিজ্ঞাসা করিলেন, কি অশ্বিনী, ব্যাপার কি? আমি অতি নম্রস্বরে বলিলাম, আমি বাড়ি চললাম, চাকরি করব না, আর মহেশপুরে আসব না। হরিহরবাবু বলিলেন, কেন কেন কেন, কি হয়েছে? আমি বলিলাম, মাতৃ আজ্ঞা। হরিহরবাবু বলিলেন, এমন হঠাৎ, কারণ কি হলো শুনতে পাইনে? আগে না। বলিয়া আমি সেই পাপপুরি পরিত্যাগ করিলাম। নির্জন পথে পত্রখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া পার্শ্বস্থিত একটা পচা ডোবায় ফেলিয়া দিলাম। তাহার পর সেই জমিদার বাড়িতে কি হইয়াছিল সে কথা হিন্দুর ছেলের সতী মায়ের পুত্রের বলিতে নাই। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।